আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক বাজারে তেলের ব্যারেল ছাড়ালো $110। এশিয়ার পুঁজিবাজারে বড় ধাক্কা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোয় যানবাহনের সারি। মধ্যপ্রাচ্য যুদ্ধে এখন পর্যন্ত নিহত হয়েছেন 4 বাংলাদেশি, জানালেন প্রবাসী। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অপরাধীদের অভয়ারণ্য উচ্ছেদে বিশেষ অভিযান। এপিসি ট্যাং সাজোয়াজা নিয়ে অংশ নিয়েছে যৌথ বাহিনীর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ফেরানো হবে হাদি হত্যা মামলার আসামিদের। প্রথম ব্রিফিংয়ে নতুন আইজিপি। চাঁদাবাজ উগ্রপন্থীদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ইসরায়েল, ইরান ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাত কেবল ভূ রাজনীতিতে সীমাবদ্ধ নয়, বরং তা রূপ নিয়েছে এক ভয়াবহ জ্বালানি যুদ্ধে। পারস্য উপসাগরের সরু জলপথ হরমুজ প্রণালী অচল হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $115 ছাড়িয়েছে। ধারণা করা হচ্ছে যুদ্ধের জেরে এবার তার $150 রেকর্ড স্পর্শ করবে। এই আঁচ সরাসরি এসে পড়ছে বিশ্ব অর্থনীতিতে। ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের মতো বড় উৎপাদক দেশগুলো উৎপাদন কমিয়ে যাওয়ায় জ্বালানি সরবরাহের চেইনটি আরও দুর্বল হয়ে পড়েছে। 2020 সালে করোনা মহামারী শুরুর পর একদিনে এটি তেলের দামের সবচেয়ে বড় বৃদ্ধি। এর আগে গত সপ্তাহে দাম 28% বেড়েছিল। চলমান যুদ্ধ ও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে জ্বালানি তেলের এই অস্থিরতা। এই জ্বালানি সংকটের বড় ধাক্কা লেগেছে এশিয়ার পুঁজিবাজারে। আতঙ্কে শেয়ার বিক্রি শুরু করেছেন বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে আজও তেল নিতে যানবাহনের চাপ রয়েছে। কোথাও কোথাও দেখা গেছে গাড়ির দীর্ঘ লাইন। সরকারের বেঁধে দেওয়া নিয়মেই দেয়া হচ্ছে তেল। নিয়ম অনুযায়ী মোটরসাইকেলের জন্য 2, প্রাইভেট কারের জন্য 10 এবং মাইক্রোবাস বা জিপের জন্য একদিনে 20 থেকে 25 লিটার করে জ্বালানি তেল বরাদ্দ রয়েছে। রাজধানীর বেশ কিছু পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন তেলের সংকট নেই, তবে অনেক গ্রাহকই তেল মজুত করছেন, এমন অভিযোগ পাম্প কর্তৃপক্ষের। তেল নেওয়া গাড়িগুলোর নম্বর তাই লিখে রাখা হচ্ছে। দ্রুত মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ভোগান্তিহীন ঈদ যাত্রার প্রত্যাশা সাধারণ মানুষের। পাঠাও যারা চালায় 2 লিটার তেল চলে না। 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, ভোগান্তিতে হচ্ছে, অফিসের সমস্যা হচ্ছে, ওভারঅল মিলে সব মিলে সমস্যা হচ্ছে। সকাল 7টা 20 মিনিটে এসে দাঁড়িয়েছি, আর হচ্ছে যেটা সরকার 2 লিটার দিচ্ছে এটা তো আসলে ভোগান্তি হচ্ছে না। আমাদের এই মুহূর্তে তেলে কোনো সংকট নাই, আমাদের 75 বছর মজুদ আছে। আর সরকার যে নির্দেশনা দিয়েছে প্রাইভেটকে 10 লিটার, মিনি জিপ 20 থেকে 7 সিটার যেগুলো ওগুলো 25 সিটার আমরা ওইভাবে তেল দিচ্ছি। মানুষের একটু মজুদ বেশি করার কারণে অবশ্যই সরকারিভাবে একটা প্রজ্ঞাপন জারি করছে যে আপনি এইভাবে আপনার তেল দিবেন, এটাই আর কি। এই ফিলিং স্টেশন থেকে শুরু করে মোটামুটি শেরেবাংলা নগর অর্থাৎ জিয়া উদ্যান থেকে শুরু করে একেবারে বিজয় সরণি পর্যন্ত একটা দীর্ঘ সারি রয়েছে যানবাহনের, যেখানে ব্যক্তিগত গাড়ি পাশাপাশি মোটরসাইকেল ব্যবহারকারীরা এসেছেন। আর যেটি জানতে চাইছিলেন যে রেশনিং পদ্ধতি, অর্থাৎ বাইকের জন্য 2 লিটার, ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কারের জন্য 10 লিটার। ইরান ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ বাংলাদেশে এসে পৌঁছেছে। আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল 8:55 মরদেহ ঢাকায় আনা হয়। নিহতের স্বজনরা ছাড়াও উপস্থিত ছিলেন প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নিহত আলী আহমেদের পরিবারের পাশে থাকবে সরকার। প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি। ইরান ইসরায়েল যুদ্ধে এই পর্যন্ত আহত 14 বাংলাদেশি সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। মধ্যপ্রাচ্যের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে প্রবাসীদের অনুরোধ জানান তিনি। এয়ারপোর্টের সার্বিক কার্যক্রম শেষে অভ্যন্তরীণ বিমানযোগে মরদেহ নেওয়া হয় সিলেটের মৌলভীবাজারে। স্বজনরা জানান, আহমেদ আলী দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করতেন। ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে গেল 28 ফেব্রুয়ারি তিনি নিহত হন। পরিবারের সদস্যরা জানায়, গ্রামের বাড়িতেই পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে তাকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করেছেন। থানার ওসি সাহেব থেকে শুরু করে ইউএনএ সাহেব সবাই আমাদেরকে খোঁজ খবর নিয়েছেন। বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু আমাদের নাগরিকদের পাশে থাকা যায় সেটা আমরা করার চেষ্টা করছি। পরিবারের লাশ যেন তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি সেই বিষয়ে তাদের সাথে কথা হয়েছে। এ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, প্রায় 14 জনের মতো আহত আছেন। তাদেরকে আমাদের সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলো পূর্ণাঙ্গ
এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এখন পর্যন্ত 4 বাংলাদেশি মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আহমেদ আলীর মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও নিহতের পরিবারের সদস্যরা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অংশ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। ভোরের আলো ফুটতেই শুরু হয় এই অভিযান। ড্রোন উড়িয়ে বেশ কিছু স্পটও নির্ধারণ করে যৌথ বাহিনী। পরে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনীর এপিসি ট্যাঙ্ক, পুলিশের জলকামান, সাজোয়া যান সহ ভারী অস্ত্র সজ্জিত একাধিক গাড়ি রয়েছে, ডগ স্কোয়াড আর অ্যাম্বুলেন্সও। র্যাব 7-এর অধিনায়ক জানান, জঙ্গল সলিমপুরকে অপরাধ সন্ত্রাসমুক্ত করতেই এই অভিযান। অংশ নিচ্ছে সেনাবাহিনী, র্যাব 11, র্যাব 15, র্যাব 7 এবং চট্টগ্রাম মেট্রো ও রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ ও বিজিবি সদস্যরা। জঙ্গল সলিমপুরে মূলত পাহাড় কেটে প্লট বিক্রি আর চাঁদা আদায় ঘিরে রুকন ও ইয়াসিন বাহিনীর আধিপত্য। প্রায়ই ঘটে সংঘর্ষ। গত 19 জানুয়ারি ইয়াসিনকে গ্রেফতার করতে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাব সদস্যদের মারধর করে ইয়াসিন বাহিনী, 4 জনকে তুলে নিয়ে চালায় নির্মম নির্যাতন। এতে প্রাণ হারান এক র্যাব কর্মকর্তা। ভিতরে তল্লাশি চালাচ্ছি, এর পর্যন্ত কিছু ধরেছি, আবার সম্মিলিত বলতে পারবো সব শেষে। তবে আমাদের অপারেশন সফল। আমাদের এইখানে রাষ্ট্রের ভিতর রাষ্ট্র আমরা থাকতে দিব না, আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা এই ব্যাপারে এই জন্যই ঢুকেছি এবং ইনশাল্লাহ এটা আমাদের পুরোপুরি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে চলে আসবে। সকাল থেকেই মূলত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযান শুরু হয়েছে এবং সেই অভিযানের সর্বশেষ যে তথ্যটি একটু আগে আমাদের সাথে চট্টগ্রাম জেলার যিনি ডিআইজি রয়েছেন আহসান হাবিব পলাশ, তিনি মূলত একটি অনানুষ্ঠানিক ব্রিফ করেছেন। সেই ব্রিফে তিনি যেটি দাবি করেছেন যে এখন পর্যন্ত 15 জনকে তারা গ্রেফতার করেছেন সকাল থেকে যে অভিযান পরিচালনা হচ্ছে সেই অভিযানে। এবং পাশাপাশি তিনি আরেকটি বিষয় ক্লিয়ার করেছেন যে তারা মূলত প্রাথমিকভাবে 2টি ক্যাম্প সেখানে স্থাপন করবেন, একটি পুলিশ এবং অন্যটি র্যাবের। এবং পাশাপাশি তিনি এও দাবি করেছিলেন যে সাংবাদিকদের তরফ থেকে শরীফ ওসমান হাদি হত্যা মামলার 2 আসামিকে ভারত থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। প্রথম ব্রিফিংয়েই এই কথা বললেন নতুন আইজিপি আলী হোসেন ফকির। সকালে ডিএমপির কেন্দ্রীয় কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে ছিল সংবাদ সম্মেলন। এ সময় সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিচালক। কথা বলেন মাদক থানার সেবা, পুলিশের পোশাক এবং ঈদুল ফিতরের নিরাপত্তা সহ নানায়। দায়িত্ব নেবার পর নতুন আইজিপির প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা। আনুষ্ঠানিক বক্তব্যের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফেরত প্রসঙ্গ উঠলে তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। বলেন, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে তালিকা তৈরির কাজ